এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পুরান ঢাকার রাসায়নিকের গুদাম যাচ্ছে শ্যামপুর টঙ্গীতে, সরকারের প্রস্তাবে রাজি ব্যবসায়ীরা। ঢাকার 2 সিটিতে সুষ্ঠু নির্বাচনের আশা, সিএসির ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়, শ্যামপুর টঙ্গীতে যাচ্ছে রাসায়নিক গুদাম। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। অন্তর্বর্তী সময়ের জন্য পুরান ঢাকার রাসায়নিকের গুদাম শ্যামপুর ও টঙ্গীতে সরিয়ে নেওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন ব্যবসায়ীরা। শিল্প মন্ত্রণালয় দুপুরে সরকারের সঙ্গে রাসায়নিকের ব্যবসায়ীদের বৈঠকে সমঝোতা হয়। স্থানান্তরের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিম। চকবাজারের আগুনে 69 জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর আবারও আলোচনায় আসে পুরান ঢাকার রাসায়নিকের গুদাম। বিপুল রাসায়নিক ও দাহ্য পদার্থের কারণে চুরিহাট্টার ওয়াহিদ মঞ্জিলের আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুরান ঢাকা থেকে রাসায়নিকের সব গুদাম সরাতে বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সভা করে শিল্প মন্ত্রণালয়। সভায় অন্তর্বর্তী সময়ের জন্য রাসায়নিকের গুদাম সরাতে 2টি জায়গা নির্ধারণ করা হয়। টঙ্গীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের 6 একর জমি এবং শ্যামপুরে রসায়ন শিল্প সংস্থার 6 একরে আপাতত নেওয়া হবে এসব গুদাম। পরে তা সরানো হবে সরকারের ঠিক করা স্থায়ী জমিতে। যত ধরনের টেকনিক্যাল কাজ রয়েছে যাতে এটা সম্পন্ন করে কাজ শুরু করা হবে। এরপরে যত অফিসিয়াল পদ্ধতি ইত্যাদি সরকারের যত অ্যাপ্রুভাল ইত্যাদি নেওয়া লাগে, আমরা সেই বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব আমরা ওনাদেরকে জায়গা দেব। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাসায়নিক ব্যবসায়ীরা। মজুদ ছড়ানোর আগে যাতে হয়রানি করা না হয় সেদিকে নজর রাখার আহ্বানও জানিয়েছেন তারা। আমাদের কেমিক্যাল পারফরম্যান্স থেকে শুরু করে আমরা সবাই কিন্তু রাষ্ট্র পদার্থ আমরা সরিয়ে দিয়েছি, আগামী দিনেও সরিয়ে দিব। আপনারা আমাদেরকে একটা যৌক্তিক জায়গা দেন। এই কেমিক্যালগুলো আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়েছি যে কোনো অবস্থাতে এটা পুরান টাউনে মজুদ করা যাবে না, রাখা যাবে না। ব্যবসায়ীরা জানান, পুরান ঢাকার রাসায়নিক ব্যবসার সঙ্গে প্রায় 25 লাখ মানুষ জড়িত। এ ব্যবসা পরিচালনার জন্য আলাদা নীতিমালার দাবিও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। এই লাইন নির্মাণ হলে সহজে ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সরবরাহের সুবিধা হবে। এছাড়া চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন প্রকল্প সহ মোট 13টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। দেশে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। এ চাহিদা পূরণ, লোডশেডিং কমানো এবং 2021 সালের মধ্যে দেশের সবাইকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিবেশী 3 দেশ থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি করা বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্মিত হবে 400 কেভি ডাবল সার্কিট লাইন। বড়পুকুরিয়া, বগুড়া, কালিয়াকৈরের এই সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে 3,322 কোটি টাকা। 2022 সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এখানে কালিয়াকৈরে এসে এটাকে ব্রাঞ্চ আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। চট্টগ্রামে যাবে, সিলেটে যাবে, খুলনা যাবে। ইট উইল বি দ্য হাব। কালিয়াকৈর উইল বিকাম হাব ফর দিস নিউ বিগ বড়পুকুরিয়া প্রজেক্ট। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 3,322 কোটি 34 লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 1,620 কোটি টাকা এবং মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণে 845 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঘনবসতি এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিরুৎসাহিত করা সহ বেশ কয়েকটি অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ইপিজেড বা এই ধরনের নতুন নতুন আইডিয়া যেগুলো আসছে, এর জন্য জনবসতি এলাকায় জমি অধিগ্রহণ নিরুৎসাহিত করতে হবে, প্রায় নিষেধাজ্ঞার কাছাকাছি। 4 লেন সম্বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ আছে আজকে একনেক চেয়ারপারসন হিসাবে সারা দেশের যত সড়ক আছে, কতটি সড়ক করবেন পুরা একটা ম্যাপ করে, ড্রয়িং করে, মাপযোগ করে আপনারা আমাকে জানান, একনেককে জানান। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরতদের বর্তমান বেতনের অর্ধেক ভাতা হিসেবে বাড়তি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে ফ্ল্যাট নির্মাণের জন্য নতুন প্রকল্প নেয়ার সিদ্ধান্ত হয়।
সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তর ঢাকায় মেয়র এবং উত্তর ও দক্ষিণের নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রাত পোহালেই ভোট। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি নিয়েছে ইসি। শহর জুড়ে কড়া নিরাপত্তা থাকবে জানিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে বুধবার পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। উত্তর ঢাকায় মেয়র পদে এবং 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে হচ্ছে ভোট। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতিমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে সিটি নির্বাচনে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয় অস্বস্তি রয়েছে কমিশনের। তবে এটি রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলেও মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কোনো ব্যর্থতা নেই, আমাদের কোনো নেই, দুর্বলতা নেই। আমরা সঠিক নির্বাচন করার জন্য যাবতীয় সবগুলো প্রস্তুতি নিয়েছি। তারা নির্বাচনের মাঠে না থাকলে, না গেলে, নির্বাচন অনুসরণ না করলে, এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। সিইসি জানান, ভোটের দিন রাজধানীতে বাস চলাচলে নিষেধাজ্ঞা নেই। তবে নির্বাচন কমিশনের স্টিকার ছাড়া অন্য যানবাহন চলতে পারবে না। জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি বের করলে এর কারণ জানাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। ব্যাপকভাবে সব বন্ধ করে দেওয়ার বিষয় না, মেইন রোডে চলবে, হাইওয়ে চলবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার জনাব KM নুরুল হুদা বলেছেন যে বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয় কিছুটা অস্বস্তি আছে কমিশনে, যদিও এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও 30 ডিসেম্বরের নির্বাচনের পর সিএসি পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচন নিয়ে তাদের আশা পূরণ হয়েছে। আমি যেটি বলতে চাই, আপনি যদি ঢাকার নির্বাচনের কথা বলেন, আমি ঢাকায় যেসব মানুষের সাথে আমার দেখা হয়, কথা হয়েছে, বা যাদের কাছে আমি ইচ্ছা করে জানতে চেয়েছি, আমার কাছে মনে হচ্ছে আগামীকালের নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, একদম মানে সেটিতে কোনো আগ্রহ নাই। সেটি দুটি কারণে হতে পারে। একটি কারণ হতে পারে যে প্রধান যে বিরোধী দল আমরা যাকে বলি, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, অর্থাৎ সেই অর্থে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটি একটি কারণ। আরেকটি কারণ হতে পারে যে 30 ডিসেম্বরের নির্বাচনের পরে যে ধাক্কা, 30 ডিসেম্বরের নির্বাচনের ফলাফল, 30 ডিসেম্বর নির্বাচনের যে সেই ধাক্কাও সামাল দিয়ে আসলে ঠিক নির্বাচনী বা ভোটের উৎসব আমেজ সেটাতে আসলে নাই। আমি এটি যখন রাজনীতিবিদদের কাছে জানতে চেয়েছিলাম, ধরেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে এই কথা পুরোপুরি ঠিক না, কারণ যে ওয়ার্ডগুলিতে নির্বাচন হচ্ছে সেই ওয়ার্ডগুলিতে কিন্তু মানুষের আগ্রহ আছে এবং মানুষ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নির্বাচন যে একটি উৎসব সেটি আসলে সেখানে বোঝা যাচ্ছে। আরও একটি কারণে মেয়র নির্বাচন নিয়ে কম আগ্রহ থাকতে পারে। আপনি জানেন যে এটি একটি উপনির্বাচন এবং এই মেয়র পদটা আসলে তিনি থাকবেন হচ্ছেন 1 বছর মেয়াদি। তো সেই সব কারণে আগামীকাল ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন যেরকম হওয়া উচিত, যেরকম উত্তাপ, যত আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনের নাই। আমি জানি না যে শতকরা কত ভাগ ভোটার আসলে ভোট দিতে যাবেন আগ্রহ নিয়ে। তবে ঢাকাবাসী, রাজধানীবাসীর জন্য কালকে একটি সুখবর, আগামীকাল ছুটির দিন, দুদিন বেশ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে রাজধানীবাসীর বেশ কষ্ট হয়েছে। হঠাৎ যানজট, আকস্মিক বৃষ্টির কারণে জলজট হয়েছে 2-1টি জায়গায়। আমার ধারণা আগামীকাল রাজধানীবাসী যারা আছেন তারা খিচুড়ি, হাঁসের মাংস খেয়ে এই শীত বৃষ্টি উপভোগ করবেন, যতটা নির্বাচন পরপর 3 দিন ছুটিটা তারা হয়তো উপভোগ করবেন। ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনোনয়ন ফর্ম জমা দেওয়া 237 প্রার্থীর মধ্যে 7 জনের আবেদন বাতিল হয়েছে। এছাড়া হল সংসদের জন্য 569 জনের বৈধ এবং 25 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে মনোনয়ন ফর্মে ভুল এবং ভোটার তালিকায় নাম না থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেন 237 জন প্রার্থী। প্রাথমিক তালিকায় বাতিল হয়েছে 7 জনের প্রার্থিতা। হল সংসদের জন্য মনোনয়ন ফর্ম জমা দেন 594 জন, যার মধ্যে প্রাথমিক তালিকায় 25 জন বাদ পড়েছেন। বাদ পড়াদের মধ্যে আছেন ছাত্রলীগ, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী।
ছাত্রলীগের ভিপি প্রার্থী বলছেন, যারা বাদ পড়েছেন তাদের বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে। সকল শিক্ষার্থী চাওয়া পাওয়া এবং তারা কিরকম ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চায় সেই নিয়ে আমরা আমাদের মতামত তাদের কাছে আমরা উপস্থাপন করছি। প্রগতিশীল ছাত্র জোটের অভিযোগ, প্রশাসন ইচ্ছা করেই তাদের প্রার্থী বাদ দিয়েছে। তো আমরা মনে করি এইগুলো করবার মাধ্যমে আমাদের যে প্রগতিশীল প্যানেল সেটিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জানিয়েছে, বাদ পড়াদের প্রার্থিতা ফিরিয়ে না দিলে আইনি লড়াইয়ে নামবে তারা। মানে তাদের প্রার্থিতা যদি ফিরিয়ে না দেওয়া হয় তখন আমি হাইকোর্টে তাদেরকে নিয়ে হাজির হব, হাইকোর্টে আমি রিট করব। রিটার্নিং অফিসার তার সাথে কথা বলেছি, তিনি যে এক্সকিউজ দিয়েছেন যে এটা এখন আর সুযোগ নেই, আমরা বলেছি যে প্রয়োজনে আমরা কোর্টে যাব যে আমাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আবেদনকারীদের ভুলের কারণেই প্রার্থিতা বাতিল হয়েছে। তবে প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। কোনো কারণে নাম বাদ যায় সে আবেদন করতে পারবে, আমরা আবার সেটা কনসিডার করে দেখব যে কী কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে সেটা যদি সঠিক হয় তাহলে সেটা আবার কনসিডার করা হবে। আগামী 3 মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক সহায়তা নয়, রাজনৈতিকভাবেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে, আর সে পথ খুঁজতেই কাজ করছে জাতিসংঘ। একথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের দূত আহমেদ আল মেরাইখি। অন্যদিকে কক্সবাজারে থাকা 5 লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শিশুদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ ও ইউনিসেফের। পাশাপাশি যেসব শিশু ও তরুণকে রাষ্ট্রহীন আখ্যায়িত করা হয়েছে তাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা ও দক্ষতা অর্জনেরও জোর দিচ্ছেন জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মিরাইখি ও ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর। কক্সবাজারের আশ্রয় শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আহমেদ আল মিরাইখি বলেন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়। তবে রাখাইনে সে পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক সহায়তার মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়। বিশ্বের অন্যান্য দেশ যেমন সিরিয়া, ইয়েমেনের ক্ষেত্রেও আমরা দেখেছি এ ধরনের সংকটে প্রয়োজন রাজনৈতিক সমাধান। এক্ষেত্রেও আমরা সে বিষয়ে মনোযোগ দিচ্ছি। রোহিঙ্গা শিশুদের শিক্ষায় নতুন প্রকল্প ও সিলেবাস তৈরির কথা জানান হেনরিয়েটা ফোর। সে আদলে দক্ষ শিক্ষক তৈরিতেও গুরুত্ব দিচ্ছে ইউনিসেফ। রোহিঙ্গা শিশু ও তরুণরা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে আশ্রয় শিবিরের পাশাপাশি রাখাইনে কর্মসংস্থানও সহজ হবে বলে মনে করেন হেনরিয়েটা ফোর। বিশ্বায়নের এই যুগে ডিজিটাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইংরেজি শেখাও জরুরি। তাই এ ভাষায় দক্ষ প্রশিক্ষক তৈরিতে কাজ করছি আমরা। রোহিঙ্গা শিশুদের জন্য শুধু আধুনিক শিক্ষাই নয়, পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। 6,85,000 রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে এবছর $15,20,00,000 সহায়তা চেয়েছে ইউনিসেফ বাংলাদেশ। ফেব্রুয়ারি পর্যন্ত এর 29% তহবিল পেয়েছে সংস্থাটি। তহবিল সংগ্রহে আন্তর্জাতিক দাতা সংস্থাকে আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য চলে যাচ্ছে আসলে সাইদ সাদি আপনার কাছে। আমরা 13 বছর পর আপনি বলছিলেন যে সাকিব এবং মুশফিক ছাড়া টেস্ট খেলছি। হ্যাঁ, এমনিতে ওয়ানডেতে আমরা খুব বাজেভাবে হেরেছি এবং টেস্ট ফরম্যাটটা আমাদের জন্য কঠিন কন্ডিশনে। এক্সপেক্ট করা হচ্ছে যে ব্যাকফুটে থাকলে হয়তো বা টার্ন অ্যারাউন্ড হতেও পারে, সেই প্রত্যাশা রয়েছে। 13 বছর পর একসঙ্গে সাকিব মুশফিককে ছাড়া টেস্টে নামছে বাংলাদেশ। দুই সিনিয়র নেই, একাদশ সাজাতেই বেগ পেতে হচ্ছে ম্যানেজমেন্টকে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য আস্থা রাখছেন তরুণদের ওপর। বিশ্বাস ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারলে কঠিন কন্ডিশনেও প্রতিদ্বন্দ্বিতা গড়া সম্ভব। হ্যামিল্টনের সেডন পার্কে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল ভোর 4টায়। ঢাকা প্রিমিয়ার টি20-র গ্রুপ পর্ব থেকে বিদায় আবাহনীর। প্রাইম ব্যাংকের কাছে 49 রানে হেরেছে ঢাকা লিগের চ্যাম্পিয়নরা। আবাহনীকে হারিয়ে গ্রুপ এ থেকে সেমিফাইনাল নিশ্চিত প্রাইম ব্যাংকের। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে গাজী গ্রুপ প্রাইম দোলেশ্বর ম্যাচ। কাল দুপুর 12টায় মিরপুরে মুখোমুখি হবে দুই দল। শেষ চারের মিশনে আবাহনীর সামনে প্রথম প্রতিরোধ প্রাইম ওপেনারদের। 57 রানের পার্টনারশিপে নেতৃত্ব দিয়েছেন এনামুল বিজয়।
জাকারিয়ার স্পিনে ডাউন দ্য উইকেটে মোমেন্টাম খুঁয়েছেন তিনি প্রথম। জায়ান্টদের বিপক্ষে এরপর প্রায় একাই লড়েছেন রুবেল মিয়া। 56 বলে তার 76 রানের ইনিংসে পথ হারায়নি প্রাইম ইঞ্জিন। তবে আবাহনী ডেড ওভার বিশেষজ্ঞদের কৃতিত্বে শেষটা ভালো হয়নি প্রাইমের। 177-এর টার্গেটের শুরুতে তো প্রাইম পেসারদের 6 রান করে আলামিনের বলে ফিরেছেন সাব্বির। কপালি স্পিনের পর ফিরেছেন মোসাদ্দেক শান্ত। শেষ দিকে রুবেল ঝড়ে কমেছে আক্ষেপ ও ব্যবধান, তবে নাগালে আসেনি সেমিফাইনালের টিকিট। যেখানে প্রথম দিকে পাওয়ার প্লেতে রান আসে নাই, পরের দিকে 7 নম্বর থেকে 8 নম্বর 9 নম্বর ওভারে আমাদের প্রায় 30-35টা রান হয়ে গেছে 2 ওভারে। ওইটা একটা খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে। আমাদের একটা স্লোগান আছে, উইনিং ইজ নট ইম্পর্টেন্ট বা উইনিং ইজ নট এভরিথিং, এফোর্ট ইজ এভরিথিং। সো আমরা এফোর্টটা দিতে চাই, রেজাল্ট উইল ফলো। আবাহনীর বিদায়ের পরই মেঘ মিরপুরের আকাশে। বৃষ্টিতে মাঠে গড়ায়নি গাজী গ্রুপ প্রাইম দোলেশ্বরের ম্যাচ। ডি গ্রুপের শেষ ম্যাচের ঘাটতিতে অসম্পূর্ণ থেকেছে সেমিফাইনাল লাইন আপ। রিজার্ভ ডে বৃহস্পতিবার দুপুর 12টায় মুখোমুখি হবে দু দল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে 2 জয়ের শেষ 4 নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টি আইনে উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে 4 রানে। নিয়ম রক্ষার ম্যাচে লেজেন্ডস অফ রূপগঞ্জকে 30 রানে হারিয়েছে মোহামেডান। এদিনও বৃষ্টির প্রভাব পড়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। কার্টেল ম্যাচে 8 ওভারে 72 রান তোলে শেখ জামাল। সর্বোচ্চ 25 রান করেন ফারদিন হাসান। 3 উইকেট নেন সাজ্জাদ হোসেন। আরও একবার বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে 7 ওভারে। 64 রানের টার্গেটে 59 করেছে উত্তরা স্পোর্টিং। প্রিমিয়ার লিগ ফুটবলে বৃষ্টি বাধায় আবাহনী মোহামেডান ম্যাচ মাঠে গড়ায়নি। এই ম্যাচের সূচি পরবর্তীতে জানাবে পেশাদার লিগ কমিটি। দিনের প্রথম ম্যাচে সাইফি স্পোর্টিংয়ের কাছে পাত্তা পায়নি শেখ জামাল, হেরেছে 3-0 গোলে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বিরতির আগে ডেডলক ভাঙে সাইফি স্পোর্টিং। জামাল ভুঁইয়ার অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন জাফর ইকবাল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে সময় নেয়নি সাইফ। জাফরের ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান রিক্রুট কর্দোবা। যোগ করার সময় পেনাল্টি থেকে স্কোর লাইন 3-0 করেছেন রাশিয়ান ফরওয়ার্ড বলশেকভ। 8 ম্যাচে 5 জয় ও 2 ড্রয়ে 17 পয়েন্ট নিয়ে 4-এ সাইফি স্পোর্টিং। 1 ম্যাচ বেশি খেলে 12 পয়েন্টে শেখ জামাল আছে টেবিলের 6 নম্বরে। এদিকে ভারী বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় স্থগিত হয় আবাহনী মোহামেডান ম্যাচ। খেলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাচ্ছেন খালেদ নুসরাত। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। মাদক ব্যবসায়ীদের সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স, তাই এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাদক বিরোধী সেমিনারে সকালে তিনি এই কথা বলেন। সেমিনারের বিষয় মাদক সন্ত্রাস ও অবৈধ দখল করণীয় ও বর্জনীয়। শুরুতেই ওয়ার্ড কাউন্সিলররা এলাকার মাদক ও অবৈধ স্থাপনা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। আমরা কিভাবে কাজে আসবো সেই ব্যাপারে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে, পাশাপাশি প্রশাসনের সাথে আমাদের ওয়ার্ডটা স্পেসিফিক্যালি কি হবে জানা দরকার করে। এই 2-3টা স্পট ছাড়া মোটামুটি নিয়ন্ত্রণে আছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে যত সংখ্যক কয়েদি আছে তাদের মধ্যে অর্ধেকই মাদক সংশ্লিষ্ট। মাদকের ব্যাপকতা ঠেকাতে জনপ্রতিনিধিদের সহায়তা চাইলেন তিনি। সহযোগিতা করুন, আমরা সেই জায়গাটিতে আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 0 টলারেন্সের কথা বলেছেন, আমরা 0 টলারেন্স দিতেই চলছি এবং আমরা এটাকে বন্ধ করার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা নিব ইনশাআল্লাহ। এ সময় ডিএমপি কমিশনার ঘোষণা দেন, ঢাকায় কোনো মাদক স্পট থাকবে না। যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকে তাদের কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। মাদকের স্পট, মাদকের ব্যবসায়ী থাকবে না। আমরা অলরেডি বাহককে ধরে আমরা নতুন পদ্ধতি নিয়েছি। বাহককে ধরে তার জবানবন্দি নিব যে কে দিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে, এর পিছনে কারা। সেমিনারে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, বৃহস্পতিবার থেকে পুরান ঢাকায় শুরু হবে কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে অভিযান। 1 মাসের মধ্যে পুরান ঢাকাকে কেমিক্যাল মুক্ত করা হবে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এলাকাবাসীর অবরোধের প্রায় 5 ঘন্টা পর রাজধানীর উত্তরা রোডে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। বেলা 12টার দিকে উত্তরা আজমপুর মুন্সি মার্কেটের মুক্তিযোদ্ধা রোডে বিক্ষোভ শুরু করে কয়েকশো মানুষ। আজমপুরের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে রিফাতের মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করে তারা। তাদের অভিযোগ, প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির পানির ট্যাঙ্ক থেকে রিফাতের মরদেহ পাওয়া যায়। দক্ষিণখান থানায় হত্যা মামলা করার পর অজিত বসাক ও তার স্ত্রী রেখা বসাককে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে তারা। ফলে বিমানবন্দর সড়ক থেকে মহাখালী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অজিত ও রেখা পলাতক রয়েছে। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল শ্যামপুর টঙ্গীতে যাচ্ছে রাসায়নিকের গুদাম। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। রাসায়নিকের গুদাম সরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহসিন। দ্রুত স্থানান্তর দেখতে চেয়েছেন নাজমা। ইর্তিজা বলেছেন স্থায়ীভাবে নির্ধারিত স্থানে এগুলোর স্থানান্তর চাই। প্রিয়াঙ্কা বলেছেন এ ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতা যেন তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে। ফয়সাল বলছেন এ ব্যাপারে আগেই উদ্যোগ নেওয়া দরকার ছিল, অবশেষে শুভবুদ্ধির উদয় হয়, ধন্যবাদ। সোনিয়া বলছেন রাজধানীর আশেপাশে নয় আরো দূরে এর স্থানান্তর প্রয়োজন। মেহরাব বলছেন এতদিনে তাদের টনক নড়ল, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ দেখতে চাই। মারিয়া বলেছেন যারা এর বিরোধিতা করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। রাহাত বলছেন আর মৃত্যুর মিছিল দেখতে চাই না, উদ্যোগী হওয়ার জন্য ধন্যবাদ। লুনা বলেছেন এসব ব্যাপারে সরকারকে সঠিক সময়ে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। যশোরের শার্শায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে দেশি বিদেশি নানা জাতের কবুতর খামার। শখের বশে কবুতর পালন করে সংসারে ফিরছে সচ্ছলতা। শৌখিন চাষিদের মধ্যে বাড়ছে কবুতর পালনে আগ্রহ। দেশি বিদেশি জাতের কবুতর চাষ হচ্ছে শার্শা ও বেনাপোলে। হুমার, সিরাজি, গ্রিবাজ, লোটন, ময়ূরপঙ্খী সহ বিভিন্ন প্রজাতির কবুতর চাষ করছেন তারা। শখের বশে ও কাজের ফাঁকে কবুতর চাষ করে সংসারেও আসছে বাড়তি আয়। আশেপাশের এলাকা থেকে শার্শায় অনেকেই আসেন কবুতর খামার দেখতে। কবুতরের চাহিদা বাড়ায় বাণিজ্যিকভাবে কবুতর পালন করে লাভবান হচ্ছেন খামারিরা। আমরা তো প্রায় 8 থেকে 10 বছর যাবত কবুতর পালন করে আসছি। আগে প্রায় 300 বেশি কবুতর ছিল, এখন সেটা কিছুটা কমে আসছে। বেনাপোলের আমরাখালী ও শার্শার নাভারণ বাগাছড়া এলাকায় গড়ে উঠেছে কবুতরের দোকান। এসব দোকানে মিলছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের কবুতর। 100 টাকা থেকে 5000 টাকা দামের কবুতর রয়েছে সেখানে। শার্শা থানার সমস্ত জায়গায় বেশ জায়গায় কবুতর বিক্রি হয়, তা বিক্রি হলো এই জায়গায় যে সমস্ত কবুতরগুলো বিক্রি হয় খুব ভালো ভালো কবুতর। কম দামেও মিলছে ভালো মানের কবুতর, তাই দিন দিন বাড়ছে কবুতর পালনের আগ্রহ। বিভিন্ন ধরনের কবুতর বিক্রি হয়, আমরা এই আশেপাশে সবাই কিনি। আমার বাসায় যখন মেহমান আসে আমি আইসা এখান থেকে খুব চিপ রেটে এই কবুতর কিনে নিয়ে যাই। শার্শা উপজেলায় গড়ে উঠেছে একাধিক কবুতর খামার। খামারিদের দক্ষ করে তুলতে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কবুতর শৌখিনভাবে পালন করে থাকে এবং কেউ মাংসের চাহিদা মেটাতে কবুতর পালন করে থাকে। আমাদের প্রাণী সম্পদ বিভাগে কবুতর খামারদেরকে বিভিন্ন সময় উৎসাহ পরামর্শ প্রদান করে আসছে, আর এর ফলে বিভিন্ন মানুষের বেকার সমস্যার সমাধান হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজন।